আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। টিবিএন অ্যানালাইসিসে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেসবাহুজ্জামান। আজকে আমাদের এই অ্যানালাইসিসে যে বিষয়টি নিয়ে আমরা আজকে চুজ করেছি সেটি হচ্ছে আমাদের ইমিগ্রেশন নিয়ে আমরা আলাপ করব, সাবজেক্ট নিয়ে আমরা আলাপ করব। আমি হাবিবকে বলছি, কিন্তু দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ফেসবুকে, তাদের জন্য হলো শুভেচ্ছা। অবশ্যই আপনাদের মন্তব্য দিতে ভুলবেন না। পরবর্তীতে যারা ইউটিউবে সংযুক্ত হবেন তাদের জন্য হলো অগ্রিম শুভেচ্ছা। এবং আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মন্তব্য সব কিছুই আমরা খুব গুরুত্ব সহকারে গ্রহণ করে থাকি। আর যারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে চান, আপনারা জানেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকে 307-646-307-9828, এই নাম্বারে আপনারা অবশ্যই আমাদের সংযুক্ত হবেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, বিনীত অনুরোধ করছি, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড রাখবেন না, তাতে আমাদের বুঝতে অসুবিধা হয়, ইন্টারঅ্যাক্ট করতে আমাদের সমস্যা হয়। এবং আপনাদের প্রশ্নগুলো যেন আমরা সঠিকভাবে দিতে পারি, সেই জন্যই আমাদের কাছে এটা আপনাদের কাছে অনুরোধ। তো এটার দিকে খেয়াল রাখবেন যারাই প্রশ্ন করবেন। আর একটা প্রশ্ন বেশি অধিক করা যাবে না, আপনারা চেষ্টা করবেন একটা প্রশ্ন রাখতে। তো আপনাদের সকলে ধন্যবাদ দিতে শুরু করতে চাচ্ছি আজকের এই টিবিএন অ্যানালাইসিস। আজকে যে বিষয়টি আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ইমিগ্রেশনের কোর্টের যে আপডেটসগুলো এবং এই যে কীভাবে নেভিগেট করা হয় ইমিগ্রেশনের কোর্টের সিস্টেমটাকে, কি পর্যায়ে আমরা কি করতে পারবো, এটার আন্ডারে কি আছে, কেমনি কোথায় কি করা যাবে, সেটি আমাদের আজকে এটা আসলে আজকে বলা যেতে পারে একটু তথ্যভিত্তিক প্রোগ্রাম। এবং আমাদের অ্যানালিটিক্যাল টুল এখানে আমাদের সঙ্গে আজকে যিনি আছেন আপনারা জানেন, অত্যন্ত দক্ষ একজন অ্যাটর্নি সুরিয়া রহমান আছেন আমাদের সঙ্গে। সুরিয়া, ওয়েলকাম টু আওয়ার শো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য। তাছাড়াও আমাদের সঙ্গে আছেন নিকি রিয়াদ, যিনি অ্যাটর্নি গেহি অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নিকি আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। সুরাইয়া, আজকে যে আমরা অনুষ্ঠানগুলো করতে যাচ্ছি, যে কথাগুলো নীতিমালার কথা বলছি, আমরা তথ্যভিত্তিক যে ইনফরমেটিভ প্রোগ্রাম বেসিক্যালি। আমি জানি যে আপনার কাছে আজকে কিছু অনেক এক্সাইটিং নিউজ আছে আপনাদের, তো আপনি এটা শেয়ার করবেন এবং ফ্লোর ইজ অন টু ইউ। আপনি শুরু করেন। দর্শক আমাদের সঙ্গে থাকবেন এবং অ্যাটর্নি সুরাইয়া অবশ্যই আমাদেরকে যতটুকু সম্ভব ততটুকু তথ্য এবং নিকি রিয়াদ আমাদেরকে সহযোগিতা করবেন আজকের এই ইমিগ্রেশন সিস্টেম, ইমিগ্রেশনের নীতিমালা, এই ইমিগ্রেশনের নেভিগেটিং যেভাবে কীভাবে করা হয় তথ্যভিত্তিকভাবে, কি সম্পূর্ণ কোথায় গেলে আপনি কোনটাতে ব্যবহার করতে পারবেন। অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলো আমরা রিমুভেবল কেসগুলো আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো। সো ধন্যবাদ জানিয়ে সবাইকে আমি শুরু করতে যাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠান। অ্যাটর্নি সুরাইয়া রহমান। Thank you as always for having us on the show. So aske ami immigration court niye kotha bolte chai, kintu oitar age ami ekটু খবর শেয়ার করতে চাই। আমাদের অফিস দুই কেস জিতেছে recently, so ওইটা নিয়ে একটু just share করতে চাই. So the first case, both cases involve visas and consular processing. So as we all know, it's a very convoluted, process, time-consuming process. So these are both consular processing cases. প্রথম কেসটা আমাদের ক্লায়েন্ট একটা father or দুই বাচ্চার জন্য apply করেছে. So দুই বাচ্চা interview গিয়ে case to deny, it got wrongfully denied, which sometimes it happens. Sometimes immigration, sometimes the government makes a mistake. So they were wrongfully denied. We filed a lawsuit in federal court, and based on that lawsuit, the visas, we negotiated with the government, we argued before the judge, and based on that, the visa refusals were rescinded, and then those visas were issued. So that's our first win. Our second win is similar. It involves visas and consular processing. In this case, it was a husband and a wife petitioned for her husband abroad. The husband went to his immigrant visa interview 2 years ago. And for 2 years, the case was in administrative processing. So we filed a lawsuit. In that case, we filed a mandamus. Our clients deserved a decision. And after negotiating with the government, arguing before the court, in that case, the visa was finally issued. So, এই দুই কেস নিয়ে আমি খবর শেয়ার করতে চাই. It's a win for us. It's a win for our community, and
if anyone else is in this situation, we encourage them to speak to a lawyer to see if this option might be available to them and might help them in their situation. ধন্যবাদ খুবই একটি চমৎকার নিউজ দিলেন আমাদের অ্যাটর্নি সুরাইয়া তাদের ল অফিস আপনার গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস এই কেসগুলোর প্রসেস করেছেন দুটো কেসের কথা বললেন একটা ফেডারেল দুটোই বোধহয় ফেডারেল কোর্টেই না একটা ম্যান্ডামাস কেস আর একটা ছিল ওই যে রংফুলি তারা ইনফরমেশনগুলো এডমিনিস্ট্রেটিভ মিস্টেক হতে পারে তো ওইটাকে তারা আবার রিভাইভ করে এটাকে জিনিসটাকে আবার গতিতে নিয়ে আসা এবং তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের আন্ডারে নিয়ে আসা এটা কিন্তু একটা বিশাল বড় কাজ এটা যা সাধারণত ফেডারেল কোর্টেই হয়ে থাকে আপনারা জানেন তো এটা কিন্তু একটা সুখবর এবং আমি নিকিকে বলবো এই সুখবরটার জন্য একটু সামারাইজ করে শর্টলি যদি আপনি শেয়ার করতেন ভালো হতো দর্শকদের জন্য শিওর ধন্যবাদ আমাদেরকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে আমরা শেয়ার করছি আমাদের গেহি অ্যান্ড অ্যাসোসিয়েট থেকে আমরা দুটো কেস উইন করেছি ফেডারেল কোর্টে সেই খবরটা অ্যাটর্নি সুরাইয়া আজকে আমাদের জানাতে চাচ্ছেন তো প্রথম কেসটা উনি বললেন যে ন্যাশনাল ভিসা সেন্টারে বাবা দুই বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছিলেন কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে ওরা কেসটা ডিনাই করেছিল সেই ক্ষেত্রে আমরা এই কেসটাতে লসুট করে ফেডারেল কোর্টে আমরা এই কেসটা উইন করে এসেছি আর দ্বিতীয় কেসটা হচ্ছে ওয়াইফ হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছিল এবং হাজবেন্ড ইন্টারভিউতে গিয়েছিলেন 2 বছর আগে এবং 2 বছর ধরে কেসটা আটকে ছিল তারপর তারা ডিনাই করেছে তো এখন আমরা সেই গেহি অ্যান্ড অ্যাসোসিয়েট থেকে আমরা লসুট করে আমরা এই কেসটা উইন করে এসেছি তো এটা দুটো খুবই আনন্দের খবর আমাদের বাংলাদেশি কমিউনিটিতে আমাদের আসলে অনেক কেস এরকম ন্যাশনাল ভিসা সেন্টারে আটকে থাকে এবং অনেক কেস ওরা কিন্তু বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ দেখিয়ে ওগুলো ডিনাই করে দেয় সো এই ক্ষেত্রে এই আপনারা যদি সিচুয়েশনে থাকেন আমাদের গেহি অ্যাসোসিয়েট থেকে আমরা লসুট করে ফেডারেল কোর্টের বিরুদ্ধে কেসগুলো উইন করে আনতে পারছি ধন্যবাদ অনেক ধন্যবাদ আসলে এটা আমাদের জন্য খুবই সুখবর এবং আমাদের কমিউনিটি বাংলাদেশি ডায়াসপোরাদের জন্য সুখবর যে এই ধরনের আমাদের যে সাহায্য বা আমাদের যে তথ্যগুলো আমরা পাচ্ছি বিভিন্ন মাধ্যমে এবং স্পেশালি থ্যাঙ্কস টু গেহি অ্যাসোসিয়েটস তারা যে এই কাজটি করেছেন একটা বাঙালি পরিবারের জন্য আর দুটো কেসই তারা ফেডারেল কোর্টে তারা জয় করেছেন এটা আসলে অল ক্রেডিট গোস টু গেহি অ্যাসোসিয়েটস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ টিম মেম্বার্স স্পেশালি এই মুহূর্তে ঢাকা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন মাসুমা সুলতানা নন্দা আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে ফেসবুকে যুক্ত হওয়ার জন্য এছাড়া অনেকেই আছেন ফেসবুকে আপনারা আপনাদের প্রশ্ন রাখবেন অবশ্যই আমরা চেষ্টা করব যতগুলো সম্ভব আমরা প্রশ্ন নিতে এবং ওইগুলোর উত্তর বা আমাদের যে গাইডলাইন সেটা দেওয়ার জন্য এখন আমি একটু চলে যাচ্ছি আমাদের আজকের যে বিষয় নিয়ে আমরা আলাপ করবো এটা সুরাইয়া ইউ মাস্ট বি হেল্পিং অলসো আস স্লাইড নাম্বার 1 আমরা দেখাচ্ছি স্লাইড নাম্বার 1-এ parties involved in removal proceedings এটা একটা প্রক্রিয়াগত যেমন আমরা এখানে বলতেছি EOIR এটা হচ্ছে এক্সিকিউটিভ অফিস ফর দি ইমিগ্রেশন রিফর্ম অর রিমুভাল রাইট রিভিউ ওকে দেন DHS ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এখানে প্রসিকিউটর আছেন রেসপন্ডেন্ট দ্য স্পেশালি দ্য ক্লায়েন্ট দ্য রেসপন্ডেন্ট রাইট তো আমরা এক এক পর্যায়ে আমরা এইগুলো নিয়ে আসবো এরপরে আমরা সেকেন্ড স্লাইডে যাবো পরবর্তীতে এই মুহূর্তে না এখন আমি যেটা বলতে যাচ্ছি আজকের যে বিষয়টা এটা খুবই একটা ইনফরমেটিভ আমরা শো করতে যাচ্ছি আর কি তো এই ইউআইআর এর কাজটা কি বা এই সম্বন্ধে যে আপনি কিছু বলতেন Gee, so these are the players in immigration court. So before we get to the players, I want to just briefly talk about how someone can end up in immigration court. So there's two scenarios. The first scenario is that someone who is not a U.S. citizen has presented themselves at a port of entry in the United States. So that could be at an airport, or it could be at a border, or it could be within 100 miles of a border if they don't go to a port of entry. So if they are at a port of entry and they're asking for admission to be let into the country, which every person
who is not a U.S. citizen is doing. They're asking to be let into the country. If the reviewing officer, the CBP officer, determines that there's a reason that this person should not be here or this person should not be allowed admission to the United States, that person will have the benefit. They will have what's called due process under the law. They will have that ability to see a judge, present their defenses, and present their evidence, their testimony, and tell the judge why it is they think they should be allowed to enter and stay in the United States. So the first scenario is a port of entry. The second scenario where a person might end up in removal proceedings is if an application is filed with any agency, typically USCIS. If an application is filed there and that application is denied or not granted, then oftentimes USCIS will send that case to that person to immigration court. So typically those are the two scenarios where someone can end up in immigration court. ধন্যবাদ অ্যাটর্নি সুরাইয়া। নাম্বার টু যে অপশনটা আমরা দেখছি এখানে ডিএইচএস আপনারা স্ক্রিনে দেখছেন, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। দে আর দ্য প্রসিকিউটর? Yes. So Department of Homeland Security has many sub-branches. If we're in immigration court, it's going to be ICE, Immigration Customs Enforcement. They are going to be the ones that file the papers which start the immigration proceedings. They're going to specify on what's called the NTA, the notice to appear. They're going to specify the reasons why the person is not entitled to stay in the United States, and on what grounds that person should be removed. As many people might know it, why they should be deported from the United States is no longer called deportation, but why they should be removed. So they are the ones that file that initial document called the NTA. And the number three, the respondent is the client, the person himself, right? Yes, that is the person that the government is trying to remove or deport from the United States. থ্যাংক ইউ অ্যাটর্নি সুরাইয়া। নিকি, আপনি কি এই ব্যাপারে কিছু বলতে চান? শিওর। আচ্ছা, শর্ট বলবেন। জি। অ্যাটর্নি সুরাইয়া যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে রিমুভাল প্রসিডিং, মানে হচ্ছে একজন মানুষকে, আমি নাগরিক বলবো না, যিনি একজন ইন্ডিভিজুয়াল, মনে করেন আমেরিকাতে ঢুকতে চাচ্ছেন অথবা আছেন আমেরিকার ভিতরে, তাদেরকে কি কারণে, কোনো কারণে ইমিগ্রেশন কোর্ট অথবা ইমিগ্রেশন ডিপোর্ট করতে পারে। তো দুইটা কথা উনি বলেছেন, একটা হচ্ছে পোর্ট অফ এন্ট্রি। পোর্ট অফ এন্ট্রি মানে মনে করেন যারা বর্ডার ক্রস করে আসছে, বর্ডারে হতে পারে এটা, সেখানে তাদেরকে ধরে তাদেরকে আটকে রাখা হয়েছে যে তুমি এই দেশে ঢুকতে পারবে না। এটা একটা পোর্ট অফ এন্ট্রি উনি বললেন। আর আরেকটা কথা উনি বললেন যে মনে করেন আমেরিকার ভিতরেই আছেন আপনি এবং আপনার কেউ হয়তো আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, ওয়াইফ, হাজবেন্ড অ্যাপ্লাই করেছে, কিন্তু ওরা বলছে যে তুমি এই দেশে থাকার যোগ্যতা রাখো না, এই জন্য তোমাকে ডিপোর্ট করা হবে। এই যে দুটো কেস, এখানে উনি 3 নম্বরে ক্লায়েন্ট বলছেন। ক্লায়েন্ট মানে সেই ব্যক্তি, ইন্ডিভিজুয়াল। তো আপনারা দুইভাবে এই দেশ থেকে ডিপোর্ট হয়ে যেতে পারেন। একটা হচ্ছে আপনি এই দেশের ভিতরেই আছেন কিন্তু আপনাকে ডিপোর্ট করবে, আরেকটা হচ্ছে যারা ঢোকার চেষ্টা করছে বাইরে থেকে বর্ডার ক্রস করে সেখানে আটকে। তো এই যে দুটো, এগুলো যদিও কঠিন শব্দ হয়ে যাচ্ছে, আমি সহজভাবে বলার চেষ্টা করছি যে লয়ার অফিস থেকে আমরা সেই দুজন ব্যক্তিদেরকে আমরা সাহায্য করতে পারি। আপনার যে রাইটটা আছে সেটা দিয়ে আপনারা প্রমাণ করবেন, আমরা প্রমাণ করব যে না, এই দেশ থেকে করবেন না, আমার রাইট আছে এই দেশে থাক। এটাই হচ্ছে আসল কথা। ধন্যবাদ। দর্শক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে শেয়ার করার জন্য কিভাবে প্রসিডিংস বা কীভাবে সিস্টেমটা কীভাবে এবং কিভাবে আপনারা ডিপোর্টেশন থেকে কিভাবে আপনাকে রেহাই পাওয়া যায়, তাতে লয়ারের যে ল অফিসগুলো আছে তারা কি কাজ করে সেগুলোর ভাগ করে যে প্রসিডিংসগুলো আছে এটা আপনাদের তথ্য জানা দরকার আছে। যারা এই বিষয়ে যারা জড়িত আছেন বা যাদের আত্মীয় স্বজন বা ভাই বোন বা ছেলে যেই হোক, তারা বর্ডারে আছেন, এই বর্ডারে আটকা পড়া বা ঢুকার চেষ্টা করছেন, সেটা জেএফকে হতে পারে,
পারে, বাই এয়ার হতে পারে, বাই ল্যান্ডও হতে পারে, রাইট অ্যাটর্নি সুরাইয়া? সো আমরা এখন স্লাইড নাম্বার 2-তে যাব। স্লাইড নাম্বার 2-তে যে প্রসিডিংগুলো আছে হিয়ারিংয়ের ব্যাপারে অন রিমুভাল প্রসিডিংস, যেমন প্রথমেই আছে আমরা দেখতে পাচ্ছি কন্টেস্টেড হিয়ারিং, যেটার মধ্যে মানে কন্টেস্টেড হিয়ারিং বলতে অ্যাটর্নি সুরাইয়া আপনি একটু বিস্তারিত বলেন। কন্টেস্টেড হিয়ারিং, দেয়ার ইজ মাস্টার হিয়ারিং অ্যান্ড দেন ইন্ডিভিজুয়াল হিয়ারিং। এই তিনটার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস ফ্রিজ? Sure. So once somebody is put into removal proceedings, these are the three types of hearings. Master and individual hearings are far more common. It's more rare to have a contested hearing. So a contested hearing is when, for example, the USCIS might have denied a green card application and they're saying that they are denying it because, for example, the person who's applying, the beneficiary, they've committed marriage fraud, or something along those lines. I mean the lacking information or bypassing or wrong information. Yes, it could be just something that's completely not true, or that, it was misunderstood. So if the respondent, if the person that is in immigration court is saying no, that is not the case, and I want a trial just on that point to prove that I did not enter this marriage for immigration purposes only, that would be a contested hearing. You're asking the court to have a hearing just on that one specific point. So that is a contested hearing. Okay. And what about the master hearing? Master hearing is when it's usually what's called a general call in most states, not all states, but at least in New York and New Jersey. It's a calendar call. Many people are asked to come to the court at the same time, and the judge will hear multiple cases, and the judge will want to know, do you deny these allegations? Do you admit the allegations? If you admit all of them, then what defenses are you presenting, which we will talk about it on the third slide. What defenses are you presenting to the government to show that, yes, in fact, under the law, you do have a right to stay in the United States, that benefit should be granted to you. So it's not as complicated as an individual hearing, because it's kind of like a conference with a judge, where the judge wants to know, where is this case going? What is eventually going to happen? What is the respondent going to file? And then the judge will give usually a final hearing date at that master hearing. Individual hearing is the same procedure or is it different? So the individual hearing is the respondent's final hearing. So at that hearing, that is the respondent's chance to present testimony, which is their statement, their oral statement to the court under oath. They can present their testimony, and that is their deadline to present any evidence to the court to support their defenses, to support their applications for relief. And so that's usually a few hours long. During this process, the court does provide an interpreter. And then after the individual hearing, that's when the judge decides, yes, I'm going to grant the applications for relief, or I'm going to deny them. Or in recent times, DHS is now offering prosecutorial discretion, mostly in the form of dismissal. So, sometimes that might be an option that's pursued by different respondents. Thank you. ধন্যবাদ অ্যাটর্নি সুরাইয়া আপনাকে। দর্শক, আমি নিকি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যদি সামারাইজ করতে ব্রিফলি আমাদের দর্শকদের সুবিধা হচ্ছে। আমি জানি আমাদের অ্যাটর্নি সুরাইয়া বাংলা বলেন, কিন্তু আমরা ইউজ টু ইংরেজিতে বলো, তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে আমাদের যতটুকু সম্ভব তথ্যভিত্তিক আমাদের এই যে আলোচনাগুলো হচ্ছে, এগুলো আপনাদের কাজের জন্যই। আর TVN 24 আপনারা জানেন সবসময় আমরা চেষ্টা করি আমাদের কমিউনিটিকে নিয়ে কাজ করার জন্য, যাতে আমাদের দর্শক শ্রোতারা এতে বেনিফিটেড হয়। প্লিজ। আজকে অ্যাটর্নি সুরাইয়া 3টা হিয়ারিং এর কথা বললেন। হিয়ারিং মানে হচ্ছে আপনাকে কোর্টে গিয়ে জাজের সামনে জেরা করা হবে। তো
তো 3 ধরনের জেরার কথা বললেন। কন্টেস্টেড হিয়ারিং যেটা, সেটা মনে করেন আপনি পারিবারিকভাবে আপনার জন্য কেউ এপ্লাই করেছে, বাবা মা ভাই বোন হাজবেন্ড ওয়াইফ। তো আজকে অ্যাটর্নি সুরাইয়া একটু এক্সাম্পল হিসেবে হাজবেন্ড ওয়াইফের কেস বললেন যে অনেক সময় এই হাজবেন্ড ওয়াইফের কেসে ডিনাই করে দেওয়া হয়, বলা হয় যে তোমাদের এই কেসটা ডিনাই হচ্ছে কারণ আমরা মনে করছি এটা একটা ফ্রড ম্যারেজ, সেই জন্য ডিনাই হয়ে যাবে। তোমরা এটা ইমিগ্রেশন মানে গ্রিন কার্ড পাওয়ার জন্য তোমরা বিয়েটা করেছো, এটা কোনো রিয়েল ম্যারেজ না। তো এই ক্ষেত্রে যে লয়ারের মাধ্যমে কোর্টে যে ভাবে আমরা ক্লায়েন্টকে সাহায্য করি, সেটাই কিন্তু কন্টেস্টেড হিয়ারিং তে আমরা কন্টেস্ট করছি, আমরা যে বিপক্ষে যাচ্ছি যে না, এটা আমি আমার রিয়েল ম্যারেজ, এটা কোনো ফ্রড ম্যারেজ না। তারপর মাস্টার হিয়ারিং আর ইন্ডিভিজুয়াল হিয়ারিং যে কথাগুলো বললেন, এগুলো হচ্ছে যারা মনে করেন ঢুকে গেছে দেশের ভিতরে, পোর্ট অফ এন্ট্রিতে দেশের ভিতরে ঢুকে গেছেন, এখন আপনি প্রমাণ করতে হবে যে আপনি কেন এই দেশে থাকতে পারবেন, থাকা উচিত বলে আপনি মনে করেন। মাস্টার হিয়ারিংটা হচ্ছে যে প্রথম যে জেরাটা করা হয়, যে তুমি আমাকে একটা বলো যে হ্যাঁ এই কারণে এই দেশে থাকতে দেওয়া হবে। এটা প্রাথমিক একটা নাম ঠিকানা, তুমি কে, এটা দেখা এবং কেন তুমি থাকবে, এটা হচ্ছে মাস্টার হিয়ারিং। আর ইন্ডিভিজুয়ালি হিয়ারিংটা আরো পরে, যেখানে ফাইনালি এখানে একদম জেরা করা হবে 4-5 ঘন্টা ধরে, এবং ওখানে প্রমাণ করতে হবে, টেস্টিমনি মানে আপনাকে অনেক কথা বলতে হবে যে, এবং আপনাকে প্রমাণ করে দিতে হবে যে না এই কারণে আমি আমেরিকা ছেড়ে যেতে পারবো না, আমার দেশে আমার অনেক সমস্যা, জীবনের হুমকি আছে, সেই জন্য এই দেশে আমাকে দিতে হবে, আমি রিকোয়েস্ট করছি। সেটাই একটা লাস্ট হিয়ারিং আর কি, এই জিনিসগুলো। ধন্যবাদ নিকি আপনাকে। দর্শক, আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি স্লট বাই স্লট, সিগমেন্ট বাই সিগমেন্ট যাওয়ার জন্য, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় কিভাবে কি করলে ভালো হয়। আমাদের যে পরবর্তী যে আমাদের যে স্লাইডগুলো দেখাবো, আরও একটা স্লাইড আছে, আমরা দেখানোর চেষ্টা করব, সেটাও আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই ব্যাপারে বিস্তারিত আলাপ করব। অ্যাটর্নি সুরাইয়া, what are the any news updates on the immigration part, any latest update on the categories, like is these are current going on, or it's about the same. There haven't been any drastic changes at this time. so I mean there is no changes you are telling? I don't have my computer in front of me, but it's I mean like in F2, F4, F categories are like family visas. Yeah. Is there any upgradations on that? So there is some, news that's not, what we had hoped for, but in the F2B category, which is the spouses and children of green card holders. Before, for a while, it was current, and you could apply right away, and there was no wait time. But recently, in the past few months, that category has retrogressed, so now there is a wait time. থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সুপ্রিয় দর্শক। আর আমরা যে কথাগুলো বলছিলাম অ্যাটর্নি সুরাইয়া এবং নিকি রিয়াদের সঙ্গে, সেটা হচ্ছে আমাদের এখন থার্ড যে স্লাইডটা আছে, ওইটা আমরা যাওয়ার আগে আমাদের দুজন দর্শক আছেন আমাদের সঙ্গে। হ্যালো দর্শক, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আমার নাম নুরুল ইসলাম, জি, আপার ডার্বি, পেনসিলভেনিয়া থেকে বলছি। জি, আমার বয়স 68 আর আমার ওয়াইফের বয়স 65। জি, আমি গত 2016 সেপ্টেম্বর মাসে ইমিগ্রেশন ভিসায় আমেরিকায় এসেছি। আমার বড় ছেলে আমাকে নিয়ে এসেছে। জি, তো 2017 জুলাই মাসের 1 তারিখে আমার বড় ছেলে, আমার ছোট ছেলে পরিবার সহ আনার জন্য ইমিগ্রেশন ভিসায় আবেদন করেছেন। কিন্তু এখন শুনতেছি 2007 সালের ইমিগ্রেশন ভিসা প্রসেস চলতেছে, তো এটা অনেক সময়ের ব্যাপার। আমার এই ছোট ছেলে, বড় ছেলে, তার ওয়াইফ এবং তার ভাতিজাকে প্রায় 11 বছর দেখা হয় না। আমি গত বছর জানুয়ারি 8 তারিখে গিয়েছিলাম এবং মার্চের 26 তারিখে আবার আমেরিকাতে ব্যাক করি।
তো এখন আমার ওয়াইফ এখন অসুস্থ আছে, তো আমার ছোট ছেলে ট্যুরিস্ট ভিসায় মাল্টিপুলের আমাদেরকে দেখার জন্য আসতে চায়। তো সেটি ট্যুরিস্ট ভিসায় মাল্টিপুল ভিসায় বাংলাদেশ থেকে আমেরিকায় আসতে পারবে কিনা, যদিও আসতে পারে, কিন্তু ওই যে ইমিগ্রেশন ভিসায় যে আবেদন করতে তার বড় ভাই সিটিজেন, কিন্তু সে ইমিগ্রেশন ভিসা কোনো ক্ষতিগ্রস্ত হবে কিনা, এবং সে মাল্টিপল ভিসায় ট্যুরিস্ট ভিসায় অন্তত 1 মাসের জন্য এসে আমাদেরকে দেখে আবার চলে যেতে পারবে কিনা। জি 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 ভাইয়া, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, আমরা বুঝতে পেরেছি। অ্যাটর্নি সুরাইয়া, ওনার তথ্যটা হচ্ছে he has been his son, about his son, they are in the immigration process, applied in 2016 সালে তারা অ্যাপ্লাই করেছে। বাট তাদের প্রশ্ন হচ্ছে ওনার ছেলে ওনাদেরকে কি ভিজিট ভিসায় B1 B2 ভিসায় এসে ভিজিট করে যেতে পারবে, তাতে কোনো তার ইমিগ্রেশন ফাইলের কোনো ক্ষতি হবে কিনা? এনি প্রবলেম উইথ দ্য ইমিগ্রেশন ফাইল? ইট উইল এফেক্ট? It's not going to affect the green card application, but it might be very difficult to get a visitor visa application, considering that he has a green card petition that's already been filed for him. So, every case is reviewed on an individual basis. So, in order to get a visitor visa, you have to prove to the consular officer that you are in fact going to return or at least depart the United States when you're supposed to. They're most concerned with the risk of overstaying your visa. So, things that would help prove that is to show ties to Bangladesh or to the home country, wherever it may be. So, to show that you have property, you have family, you have employment or school, or there's multiple things that are tying you back to your home country, so that the risk of overstaying is very small. So, okay, for example, if he gets the visa and he comes over here on a visit and he has to go to the stipulated period, once it's done he has to leave. But his question is that is it going to affect his immigration application? It's not going to affect his immigration application, but the chances of him getting a visa will be difficult. It's very, very difficult. জি দর্শক, আপনাকে আমি নিকি রিয়াদ, আপনি একটু বলেন যে উনার যে সিচুয়েশনটা, উনি অ্যাটর্নি সুরাইয়া বলছেন যে এটা কোনো সমস্যা হবে না, কিন্তু উনার ওখান থেকে ঢাকা US এমবাসি থেকে ভিসা পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। ভাই, আপনি প্রশ্ন যে করেছেন আসলে ভালো প্রশ্ন করেছেন, কারণ আমরা অনেক সময় এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই, আমাদের কাছে আসেন ক্লায়েন্টরা এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে, কারণ ভাই বোন ক্যাটাগরি তো অনেক সময় লাগে, 12-14 বছর সময়, এখন মাত্র 2007 চলছে, সেই হিসাবে খুব দেরি হয়ে যাচ্ছে এইটা। তা আপনি যে প্রশ্নটা করেছেন অনেকেই করেন থেকে, তো অ্যাটর্নি সুরাইয়া বললেন যে এইটাতে আপনার ছেলের জন্য যে ছোট ছেলের জন্য যে বড় ছেলে করেছে সেই গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন কিন্তু কোনো হ্যাম্পার হবে না। তো মেইন জিনিস যেটা, একটা অ্যাপ্লিকেশন করা থাকলে টুরিস্ট ভিসা পাওয়াটা খুব কঠিন হয়ে যায়, কারণ ওদের মেইন কনসার্ন যেটা থাকে যে ওরা ভাবে যে সে আমেরিকা এসে আর ব্যাক করে যাবে না, সেটাই তাদের মেইন কনসার্ন। এখন আপনারা যদি প্রমাণ করতে পারেন যে তাকে অবশ্যই ফিরে যেতে হবে, কারণ দেশে তার অনেক প্রপার্টি আছে, সে কোনো হয়তো চাকরি করে, সরকারি চাকরি করে, অথবা অনেক অ্যাসেট আছে, এবং সে 1 মাসের ভিসা পেলে 1 মাসের মধ্যেই চলে যাবে, আপনারা যদি একটা প্রমাণ করতে পারেন তাকেও হয়তো ভিসা পেতে পারেন, কিন্তু আপনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন কোনো হ্যাম্পার হবে না। এটা সাধারণত মনে করেন যদি কোনো ইমার্জেন্সি থাকে, মনে করেন যে এখানে কেউ খুবই ইমার্জেন্সি সিক, কেউ ধরেন ডেথ বেডে থাকতে পারে আমেরিকায়, তাকে দেখতে আসার জন্য হয়তো ডক্টরের নোট নিয়ে আপনারা সেই টুরিস্ট ভিসাটা পাওয়া সহজ, কিন্তু এমনি আসার জন্য যদি গ্রিন কার্ডে অ্যাপ্লিকেশন করা থাকে সাধারণত পাওয়া যায় না। And I do want to note on that note. So there might be
alternatives for the person that's stuck in Bangladesh. For example, Nikki, as you mentioned, if somebody's sick, they could consider humanitarian parole, or if they want to come on a different visa, for example, an investor visa, they want to start a business or purchase a business in the United States, and they have money to invest, that could be an option, because the investor visa is what under immigration we call dual intent. So you can have both immigrant and non-immigrant intent for an investor E1, E2 visa. So these are different options that can be considered. I recommend speaking to an attorney, of course, to get more detailed. ধন্যবাদ অ্যাটর্নি সুরিয়া ভাই। আপনার আশা করি আপনার তথ্য পেয়েছেন। উনি বলছেন আরও অল্টারনেটিভ আরও অন্যান্য অপশন থাকতে পারে, যেমন ইনভেস্টার ভিসা, তারপরে আপনি এখানে ব্যবসা করবেন, দেখাতে পারেন, সেটার জন্য আসতে পারে যদি আপনি মনে করেন সিরিয়াস হয়। আর অসুখ বিসুখ ব্যাপার তো সেটা আছেই, এটা জাস্টিফাই করতে হবে যে উনি আয়সা এখানে চলে যাবে, থাকবে না এখানে, এটাই হচ্ছে মেইন কথা। তবে আপনি যেটা নিকি এবং সুরিয়া বললেন, তাতে আপনার ইমিগ্রেশনের যে অ্যাপ্লিকেশন আবেদন করছেন আপনার ভাই, আপনার ছেলে, বড় ছেলে যে করেছেন, এটাতে কোনো এফেক্ট করবে না। ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের যে ফাইনাল এবং থার্ড যে আমাদের স্লাইডটা, ওই স্লাইডে যেটা আছে কীভাবে টাইপ অফ ডিফেন্স ইন রিমুভাল প্রসিডিংস, এটা সম্বন্ধে অ্যাটর্নি সুরিয়া অফকোর্স হি ইজ এক্সপার্ট ইন দিস। ফার্স্টই আসতেছে অ্যাসাইলেম, তারপরে আসতেছে ক্যান্সেলেশন অফ রিমুভাল, তারপরে আসতেছে বাওয়া মিনস ভায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যাক্ট, আর তারপরে আসতেছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। তো একটা একটা করে আমরা যাচ্ছি, শর্টলি আপনাদেরকে আমরা ব্রিফ করার চেষ্টা করব। ফার্স্ট অ্যাটর্নি সুরিয়া, প্লিজ গো উইথ দ্য অ্যাসাইলাম। Sure. So each of these topics, of course, are very broad. We very broad. Yes, we can spend a lot of time just talking about each topic, but these are just examples of different applications for relief or defenses that you could present to the immigration court to show why it is that you should be allowed to stay in the United States, and in some cases why you should be given, why you should be granted a green card. So asylum, I think many in our community are familiar with. That's when you are afraid to return to your country. It could be your home country, it could be Bangladesh, India, wherever it is, because of your political opinion, race, religion, political opinion, because you're a member in a particular social group, which that is a very defined category, very niche category in immigration law. You can have, for example, victims of domestic violence, or those from the LGBTQ community fall into that group. But typically, those are the reasons. So you have to be afraid, not for any reason. It has to be connected to one of those grounds. Thank you. And the adjustment of status, it comes in the final stage or? Yeah, so adjustment of status is another option. Sometimes people are put into removal proceedings, but it turns out they are actually entitled to a green card because they have a petitioner and they are what's called admissible. So in those cases, typically adjustment of status, which is an application for a green card. It's usually filed with USCIS, but every now and then a person might end up in immigration court and they have to file it there. Oh, ধন্যবাদ। Nikki, I know I need your help to say a few words about these proceedings and procedures, of course. It is very important. আমরা চাচ্ছি যে আমাদের যে স্টেপগুলো দেখছি, বাবা বলেন, অ্যাসাইলাম বলেন, ক্যান্সেলেশন অফ রিমুভাল কেসেস, আন্ডার দিস থিং, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যারা আমি জানি আমাদের অনেক বাঙালি ভাই বোনেরা অনেকেই আছেন যারা অ্যাসাইলাম কেস করেছেন বা অ্যাসাইলাম করতে যাচ্ছেন, তারাও আছেন। তাদের জন্য আমি বলছি আপনারা দৃষ্টি আকর্ষণ রাখবেন এবং এটা গুরুত্ব সহকারে আপনারা শুনবেন। নিকি, আপনি যদি একটু বলতেন প্লিজ। জি, এখন অ্যাটর্নি সুরিয়ার যে স্লাইডটা দেখাচ্ছেন, এখানে যে 4টা ক্যাটাগরি দেখাচ্ছে, এই 4টা ক্যাটাগরি হচ্ছে যারা মনে করেন কোনোভাবে আমেরিকার ভিতরে ঢুকে গেছেন, হ্যাঁ, এখন আপনি ইমিগ্রেশন অথবা কোর্টকে জানাতে চাচ্ছেন যে আপনি এই দেশে থাকতেই হবে আপনাকে, আপনি পক্ষে কখনোই এই দেশ ছেড়ে যাওয়া সম্ভব না। এখন সেই কারণগুলো 4টা ক্যাটাগরির মধ্যে আসে। নাম্বার 1, উনি দেখাচ্ছেন যে অ্যাসাইলাম, কোনো কারণে কেউ যদি এই দেশে চলে আসতে পারে, ট্যুরিস্ট ভিসা হোক
অথবা বর্ডার ক্রস করে হোক, এখন আপনি বলতে চাচ্ছেন কোর্টকে যে অথবা ইমিগ্রেশনকে আমি আমার দেশে ফিরে যাওয়া সম্ভব না। এটা আপনার পলিটিক্যাল ওপিনিয়নের কারণে হতে পারে, অথবা ব্যক্তিগত শত্রুতার জেরে হতে পারে, অথবা এলজিবিটি কিউ কমিউনিটি, যেটা মনে করেন আপনি লেসবিয়ান, গে কমিউনিটি, অথবা আপনি যদি ধর্মীয় কারণে কোনো মাইনরিটি গ্রুপের হয়ে থাকেন সেটার কারণে, মানে যে এই বিভিন্ন কারণে আপনি যদি আপনার দেশে মানে বাংলাদেশে বিদ্রোহের শিকার হন এবং আপনার জীবনের হুমকি হয়ে যায় যে আপনি দেশে গেলে আপনাকে মেরে ফেলা হবে, সেই ক্ষেত্রে আপনি অ্যাসাইলাম সাবমিট করতে পারেন। এইটা একটা কারণ। আরেকটা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, সেটা আপনি আসছেন ধীরে ধীরে, হ্যাঁ সেটাও হচ্ছে এক ধরনের যে আপনি এই দেশে আছেন, এখন আপনি আপনার স্ট্যাটাসটাকে অ্যাডজাস্ট করতে চাচ্ছেন যে আমাকে এই কারণে আমাকে গ্রিন কার্ড দিতে হবে। এখন অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসটা সাধারণত যারা এই দেশে চলে আসছেন তাদের জন্য অ্যাপ্লাই করা আছে কার্ডের, তাদেরকে আমরা অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের মাধ্যমে এই দেশে থেকে যাওয়া শুরু করে দিতে পারি। উনি আসবেন আগে একটা আনাকে আসতে দিন। জি, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ নিকি। আমি আসলে খুব ভালো লাগছে যে আমরা একটা তথ্যভিত্তিক অনুষ্ঠান, আমরা সবসময় সচরাচর অন্যান্য বিষয়গুলি নিয়ে আমরা আলাপ করি। আজকে যে বিষয়টি আমরা নির্বাচিত করেছি সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, দরকার, এবং এটা আপনাদের জন্য সহযোগিতা হবে সেই যে বিষয়ে আমরা চিন্তা করি এটা আজকে করে রেখেছি। ভবিষ্যতে আমরা আগামী প্রোগ্রামগুলোতে ওইভাবে আমরা আসবো, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে দুজন দর্শক আছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম শিমুল, আমি ব্রঞ্জ থেকে বলছিলাম। জি শিমুল ভাই, নাম আপনার প্রশ্নটা কি? আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করছিলাম 2021 সো এটা 2022 তে অ্যাপ্রুভ হয়েছে মে মাসে। জি, তো আনফরচুনেটলি ওটার ভিসা পিকআপ লোকেশনটা সিলেক্ট করা হয়নি, যার কারণে এখন পর্যন্ত ওটা এই বছর পর্যন্ত মানে সময়টা কাটে গেছে, ঝুলা ছিল। সো যার কারণে আবার নতুন করে ওই যে 824 নামে একটা ফর্ম আছে, ওটা ফিল আপ করে আবার ওদেরকে পাঠানো হয়েছে। পাঠানোর পরে ওরা টাকা যে কেটে নিছে সেটা লেটারটা আমরা রিসিভ করছি, কিন্তু অনলাইনে চেক করলে কেস স্ট্যাটাস দেখা যায় যে অ্যাপ্রুভ, কিন্তু কোনো রেসপন্স এখন পর্যন্ত পাইতেছি না। অ্যাপ্রুভ হয়েছে তো প্রায় মোর দ্যান 1.5 ইয়ার্স মানে অ্যাগো। এখন কি করা উচিত, কি করলে আমরা এটা রেসপন্স পাইতে পারি আর কি? ধন্যবাদ শিমুল ভাই। Basically you understand, he applied for his parents and that was approved already, and in between the visa fees there was some in the country, he applied, he again submitted the 824 forms and that has been accepted and he got the receipt also. এখন যেটা হচ্ছে সেটা তুমি যখন চেক করতে যায় অনলাইনে, they showed it approved, বাট কোনো কিছু আসতেছে না বা কোনো রেসপন্স নাই। So he applied in 2001 and 2022 it was approved, and everything. usually when the I-824 is approved, it's usually sent to the embassy, U.S. embassy or consulate of choice pretty quickly. What I generally in this situation might do is maybe try to contact the U.S. embassy or the consulate to see if they receive the petition so that you can continue processing with NVC. থ্যাংক ইউ, আশা করি আপনার উত্তর পেয়েছেন। কে আছেন না, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম নীলুফার, জি বরং থেকে বলছি। জি আপা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার আম্মা গ্রিন কার্ডধারী, উনি আমার দুই ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছে, ওরা 21 এর নিচে। এখন ওদের সবকিছু প্রসেসিং হয়ে গেছে, এমনকি স্পন্সরও দেওয়া হয়ে গেছে 20-তে। তো এখন তারপরে থেকে ওদের যে ইমেল আছে, প্রতি 2 মাস পরে 60 ডেজ ওয়েট করার বলে। তো এখন কয় মাস হয়ে গেছে, কোনো ইমেলও আসতেছে না, কোনো যোগাযোগও নাই, টোটালেই বন্ধ। বুঝতে পারছি ভাই আপা, আমরা এই প্রশ্নটা আমরা অনেক পেয়েছি। দিস এ ভেরি কমন কোয়েশ্চেন ফর এভরিওয়ান। আমরা এই প্রশ্নগুলো আরও আপনার মতো আরও অনেকের কাছ থেকে আমরা পেয়েছি। 60 days শোয়িং অ্যান্ড নট রিপ্লাইং। সো
কি করা যায় এটার জন্য কি বলা যায়? So sometimes, you know, as one of the wins we talked about at the beginning of the show is our client who was in administrative processing for almost 2 years. Sometimes it takes a federal lawsuit to get results. থ্যাংক ইউ আপা, আপনি একজন দর্শক, আপনি একজন দক্ষ অ্যাটর্নিকে দেখান, আপনার কেসটা একটু জটিল হয়ে যাচ্ছে কারণ আপনারা কোনো রিপ্লাই পাচ্ছেন না। আপনি যে অ্যাটর্নিকে দিয়ে করিয়েছেন কাজ বা অন্যান্য অ্যাটর্নি বা গেহি এসেসও যেতে পারেন, যেখানে আপনার ভালো লাগে যান, যা তাদের সঙ্গে পরামর্শ নেন। তো ফেসবুকে অনেক কষ্ট আমরা পেয়েছি, আমাদের সময় সীমাবদ্ধতার জন্য আমরা দিতে পারিনি, আশা করি আমরা আগামী প্রোগ্রামে দিতে পারবো। এবং নিকি এবং অ্যাটর্নি সুরাইয়া, আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমরা এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং TVN 24 সঙ্গেই থাকুন। TVN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।